নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি বিষয় বিদেশ। আজ আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং বিদেশের ক্ষেত্রে যেই সব থেকে বড় খবর রয়েছে তা কিন্তু বাংলাদেশ। অবশ্যই আমরা জানি ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। শুধুমাত্র পদত্যাগই নয়, আমরা যেমনটা দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ অগ্নিগর্ভ হয়েছে পরিস্থিতি, জুলাই মাস থেকে টানা আমরা দেখেছি যেভাবে মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন বহু মানুষ বিক্ষোভকারীদের মধ্যে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি সরকারি হিসেব যেমনটা বলেছে যে 1.5 শতাধিক মৃত্যু হয়েছে, কিন্তু অসমর্থিত সূত্রে আমরা যে খবর পেয়েছি তা কিন্তু অনেক মানুষের মৃত্যুর কথাই বলেছে সেখানে। কিন্তু তার পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কিন্তু কোটা সংস্কার করা হয়, অর্থাৎ কোটা সংস্কারের দাবি তুলে আসছিলেন আন্দোলনকারীরা। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সেই রায় সংশোধন করা হলেও তারপরেও কিন্তু আন্দোলন কিছুতেই থামেনি এবং শনিবার থেকে আবারও বাংলাদেশ জুড়ে আন্দোলনে নামেন আন্দোলনকারীরা। তার পরবর্তীতে যে ফলাফল তা আপনারা জানেন ইতিমধ্যেই, যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর পদ তা থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন সেখানের সেনাপ্রধান। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আমরা যেমনটা জানি যে আমরা দেখেছি অবশ্যই যে বাংলাদেশ বলতেই কিন্তু আমাদের মাথায় যেটা আসে যে একেবারে সোনার বাংলা, এবং সেই সোনার বাংলার যে পরিস্থিতি আমরা দেখছি কয়েকদিন ধরে বা গত কয়েক সপ্তাহ জুড়ে গৌতম দা, এবং তার ফলাফলে এখন যেমনটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে রাস্তাঘাটে একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলা। ঠিক কতটা ডিস্টার্বিং মনে হয়েছে এই পরিস্থিতি গৌতম দা? এই ইমেজগুলো ভীষণ ভীষণ ডিস্টার্বিং। আমরা যখন প্রতিবার যখন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যখন ভারতের খেলা হয় বা বাংলাদেশের খেলায় নর্মালি তখন ওই জাতীয় সঙ্গীতটা বাজে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন নিজেদেরও কিরম বাঙালি হিসেবে গর্ব হয়। আমার মনে আছে যে ভারত এবং বাংলাদেশের একটা ম্যাচের আগে বিশ্বকাপে কালিকা প্রসাদ ভট্টাচার্য দোহারের গান, আমি জানি না তুমি শুনেছো কিনা, উনি কালিকা একটা লাইন লিখেছিলেন যে আজ আমার দেশ বনাম আমার ভাষা, হৃদয় মুছড়ে দেশের সঙ্গে আছি। এতটাই বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক যোগাযোগ। সেখানে যখন এরকম টেলিভিশনে দেখি, আমি যেহেতু বাংলাদেশের কাগজে অনেক বছর লিখেছি, ওখানকার টেলিভিশনে কাজ করেছি, এখনও করি, এত মানুষকে ওখানে আলাপ আছে, এই ইমেজগুলো ভীষণ ভীষণ ডিস্টার্বিং এবং মনে হয় প্রায় পাশের বাড়িতে ঘটছে। এবং ছাত্র আন্দোলন সেটা একটা জিনিস, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা যেরকম আমরা দেখলাম, ছাত্ররাই কি এটা মূর্তিটা ভাঙছেন আমি নিশ্চিত নই। ইনফ্যাক্ট আজকেই দেখছিলাম অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন একটা লাইন, সত্যি যে অগাস্ট মাসটা মুজিবুর রহমান পরিবারের জন্য অভিশপ্ত, কারণ 15ই অগাস্ট 1975-এ বঙ্গবন্ধুদের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা তখন শান্তিনিকেতনে ছিলেন, তিনি বেঁচে গেছিলেন। আজকে আবার তার বাসভবনে ঢুকে লোকে খাচ্ছে, বিকৃত উল্লাস করছে, মূর্তি ভাঙচুর। এবং শেখ রাসেল, তুমি যদি ঢাকার ধানমন্ডিতে ওই মিউজিয়ামে যাও বঙ্গবন্ধুর, শেখ রাসেলের তখন 11 বছর বয়স ছিল, তাকে সবচেয়ে নৃশংসভাবে মারা হয়। শেখ রাসেলকে ওই ঘরে ঢুকলে যে কোনো কারোর চোখে জল এসে যাবে। সেই শেখ রাসেল টাওয়ার আজকে দেখলাম ভেঙে ফেলা হচ্ছে, তো সেই বোর্ড খুলে দেওয়া হলো। আমি বাংলাদেশ, চট্টগ্রাম এবং ঢাকায় বেশ কিছু সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তারাও অনেকটা বিহ্বল। তারা অনেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন করেন, তারা অনেকেই মনে করেন যে হাসিনা ঠিক মতো করে এটা হ্যান্ডেল করতে পারেন, কিন্তু এটার পরিণতিটা যেরকম শ্রীলঙ্কার মতো হবে, এইরকম বিশৃঙ্খলা হবে, অ্যাবসলিউট নৈরাজ্য হবে, কেউ ভাবতে পারেনি স্বর্ণালী। সেক্ষেত্রে গৌতম দা, অবশ্যই এখানে কিন্তু আরো একটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে, যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই টানা জুলাই মাস ধরে যদি আমরা বলি, সেখানে কিন্তু অগ্নিগর্ভ থেকেছে পরিস্থিতি। তার পরবর্তীতে মানে কেন হাসিনা সরকার তিনি এই জিনিসটা নিয়ন্ত্রণে করতে পারলেন না, কেন এরকম হলো পরিস্থিতি? কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে কোটায় মুক্তিযোদ্ধারা চাকরি পাবে না, রাজাকাররা চাকরি পাবে। রাজাকার ওখানে একটা অত্যন্ত ঘৃণ্য শব্দ। এবার সেটাকে ইমিডিয়েটলি কবিতা করে বলা হলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর একটা রাত্রির মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলে স্বৈরাচার স্বৈরাচার, এই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। আমার শুধু একটাই ভয়, এই যে নতুন একটা বাংলাদেশের অভ্যুত্থান ঘটছে বাংলাদেশের মধ্যে দিয়ে, এটা ভীষণভাবে ধর্মভিত্তিক। এবং বাংলাদেশে অবাক হয়ে গেছে গিয়ে দেখে যে ঢাকা স্টেডিয়ামে যখন ভারত বনাম পাকিস্তান ম্যাচ হচ্ছে, আমার ধারণা ছিল যে মুক্তিযুদ্ধ, ভারত অবদান সমস্ত কিছু মনে রেখে অনেক বেশি সাপোর্ট পাবে ভারত। অ্যাকচুয়ালি পাকিস্তান সাপোর্টার অনেক বেশি, কারণ এই যে নতুন জেনারেশন তারা অনেকেই 71-এর মুক্তিযুদ্ধ পিছনে ফেলে এসছে, তাদের কাছে ধর্মটা একটা খুব
আইডিয়াল মিটিং গ্রাউন্ড, ধর্মটায় অনেক বেশি তারা একাত্মতা অনুভব করে একাত্তরের চেয়ে। এবার এটা যদি এভাবে চলতে থাকে, যদি ধর্মান্ধতা বাড়ে, বাংলাদেশের প্রচুর জায়গায় আমরা দেখছি যেভাবে হয়েছে, গোটা ব্যাপারটা যদি শুধু ছাত্র আন্দোলন তো কোনো সমস্যা ছিল না, ছাত্ররা কি বেছে বেছে পুলিশ ফাঁড়ি আক্রমণ করবে, ছাত্ররা কি বেছে বেছে বাংলাদেশের টেলিভিশন 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখবে, হাইওয়ে উড়িয়ে দেবে? নর্মাল ছাত্র আন্দোলন বলতে আমাদের দেশেও তো হয়েছে। এই পর্যায়ে আজকে শাহবাগে ছাত্ররা, এর আগেও তো ঢাকায় হাসিনা সরকারের আমলেই আন্দোলন করেছে। এই পর্যায়ে জাতীয় সম্পত্তি বারবার ভাঙচুর, আজকে এই যে বঙ্গবন্ধুর বিছানার উপর, হাসিনার বিছানার উপর বসে খাচ্ছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে, এটাই কি ছাত্রদের প্রুফ? আমি কিন্তু শিওর নই। আমার কোথাও মনে হয় যে বাইরের কোনো শক্তি ছাত্রদের আন্দোলনটাকে অন্য পথে নিয়ে গেছে, এবং সেটা হয়তো হাসিনা সরকারের ভুল হ্যান্ডলিংয়ে সেটা আরো বেড়েছে। কিন্তু বারবার করে বলছি যে যেহেতু 6টা জেলা আমাদের সীমান্ত একদম বাংলাদেশের সঙ্গে, কোথাও যদি ওখানে হিংসাত্মক ঘটনা বাড়ে, কলকাতা অনেক বিপন্ন হয়ে যাবে, বাংলা অনেক বিপন্ন হয়ে যাবে। সেই জন্য এটা ভীষণ ভীষণ আমাদের কাছে শুধু ডিস্টার্বিং নয়, অ্যালার্মিংও। সেক্ষেত্রে গৌতম দা, অবশ্যই এখানে আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক এর পরবর্তীতে ঠিক কোন দিকে যেতে পারে, কি মনে হচ্ছে? এই যে অংশটা, এরা আমরা যখন এখান থেকে যাই, আমরা যে দরদ নিয়ে যাই যে এপার বাংলা থেকে ওপার বাংলায়, ওরা কিন্তু একটা অংশ আমাদের ইন্ডিয়ান বলে মনে করে, ওরা কিন্তু বাঙালি বলে না, বলে ইন্ডিয়ান। এই যে অংশটা, এটা কিন্তু শেখ হাসিনার অংশ নয়। শেখ হাসিনার অংশ হচ্ছে ভারতের প্রতি অনেক বেশি সহানুভূতি। শেখ হাসিনা শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, দিল্লিতে থেকেছেন, মুজিবুর রহমান, একটা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এবার নতুন যে সরকার আসবে, হয়তো প্রথমে একটা কার্যনির্বাহী সরকার, হয়তো আর্মি, ভারতের সঙ্গে তাদের কি সম্পর্ক থাকবে, বাংলার সঙ্গে কি সম্পর্ক থাকবে? কারণ এই বাংলার সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক বিনিময় আছে। এখান থেকে শিল্পীরা ওখানে কাজ করেন, ওখান থেকে চঞ্চল চৌধুরী, জ্যোতিকা জ্যোতি, জয়া আহসান, এরা সেখানে কাজ করছেন, ক্রিকেট খেলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সাকিব আসেন, এই কমপ্লিট জিনিসটা ভেঙে যাবে। আমার শুধু একটাই ভয় যে ওখানে এমন কোন শক্তি মাথাছাড়া দেবে না তো, যারা অত্যন্ত উগ্রপন্থী হবে, যারা বাঙালিকে বাঙালি হিসেবে দেখবে না, ইন্ডিয়ান হিসেবে দেখবে, এবং অত্যন্ত বিরূপ মনোভাব পোষণ করবে। এই যে হাসিনার বিমান ভারতের কাছ দিক যে যাচ্ছে, দিল্লিতে যদি নামে, অলরেডি এই অংশ বলতে শুরু করবে, দেখেছো তো, ভারত আশ্রয় দিল, আমরা ওকে ধরতে চেয়েছিলাম, ভারত আশ্রয় দিল। অলরেডি অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান, মুভমেন্ট শুরু হয়ে যাবে। এটা যেন শুরু নয়, কারণ তার আঁচটা সবচেয়ে আগে লাগবে বাংলার গায়ে। তাই জন্য বোধহয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ কোনো উস্কানিমূলক মন্তব্য করবেন না। ঠিকই বলেছেন, কারণ এমন একটা পরিস্থিতি অ্যাবসলিউটলি অগ্নিগর্ভ হয়ে রয়েছে, সামান্য সলতে জ্বললে আগুন জ্বলে যাবে। তাই একেবারেই গৌতমদা, অবশ্যই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু একেবারেই অগ্নিগর্ভ এবং চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে এর পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আপাতত আজ এ পর্যন্তই আমাদের এই আলোচনা। গৌতমদা, আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় থাকার জন্য, এবং অবশ্যই তার পাশাপাশি বিষয় বিদেশ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।